আমরা এসে গেছি আবার পার্ট 2 নিয়ে। আমরা সেই ফাইটার্স ইউনাইটেড। আমি জিৎ, আমার সঙ্গে আছে দেবব্রত ওরফ গজা, সায়ন, বাপ্পা এবং আমাদের স্পেশাল অ্যাপিয়ারেন্স দেবমাল্য। দেবমাল্য পড়াশোনা ছেড়ে আমাদের সাথে এসছে কথা বলার জন্য। তো আমরা বেশিক্ষণ দেবমাল্য সময় নষ্ট করব না। আমরা আবার স্ট্রেট চলে যাব সেই আমাদের পয়েন্টে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। তো দেবমাল্য, তুই প্রথম পার্টে ছিলি না, জানো সেকেন্ড পার্ট তোকে দিয়ে শুরু করছি। তো তোর সবচেয়ে মেমোরেবল যে দিনটা চ্যাম্পিয়ন্স ট্রফি বা যে খেলাটা, সেটা কোনটা? অনেস্টলি যদি দেখিস, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যেটা হয়েছিল, যেটা ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের খেলা হয়েছিল, তো ওই মোমেন্টটা মনে আছে। লাস্ট ওভারে সামথিং 11 সামথিং এরকম কিছু দরকার ছিল, ট্রেডওয়েল ছিল ব্যাটিং করছে। তো ফার্স্টে একটা ডাবল রান হয়েছিল, হুম। সেকেন্ডে একটা মিস হয়েছিল খুব সম্ভবত, এক্স্যাক্টলি খেয়াল নেই। অ্যান্ড লাস্ট বলে আই থিঙ্ক 6 দরকারই ছিল, 5 কি হ্যাঁ 6 দরকার ছিল। অ্যান্ড অশ্বিন বল করলো, ট্রেডওয়েল ব্যাটটা ঘোরালো, নিজেও ঘুরলো, ঘুরে দেখলো স্টাম্প হয়ে গেছে অলরেডি ধোনির হাতে। তো তার থেকে বড় মোমেন্ট আর কি হতে পারে। আর হ্যাঁ, ধোনি স্টাম্প। লাস্টে শুরু করতো বলটা না ধরে। হ্যাঁ, স্টাম্প হয়নি, আর বলটা পেছনে হ্যাঁ, চলে গেছিল। এবং চলে ধোনি গেছে, তখন ধোনিকে মানে কিন্তু স্টাম্পটা ওইরকম, তুলে নিয়েছিল, হ্যাঁ ধোনিকে স্টাম্পটা ওইরকম তুলে ভাবে নিয়েছে। নাচতে বা ওই সেলিব্রেট করতে ক্রেজি, কিন্তু প্রথমবার হ্যাঁ, দেখা হ্যাঁ গেছিল। ক্রেজি ওরকম মোমেন্ট ধোনি, মানে ওটা খুব রেয়ার, রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট। আর সব মনে থেকে পড়ার বড় রিজন কথা, নাকি? ওই দিন রাত 4টের সময় না 5টার সময় তখন খেলাটা হচ্ছিল, বৃষ্টিতে এক্স্যাক্টলি, শুধু খেলা। ভোর হ্যাঁ ভোর ভোর 4টের সময়, ওই সময় মনে হচ্ছে হ্যাঁ মাধ্যমিক, মানে মাধ্যমিক হবে, মানে নেক্সট ইয়ার মাধ্যমিক হ্যাঁ। হবে, দু পরের হাজার দিন আবার আমার তেরো কি টিউশন ছিল। 14 সাল, সরি 14 সাল। 14তে আমরা মাধ্যমিক দিয়েছি, হ্যাঁ। দু হ্যাঁ, হাজার তো তেরোতে ছিল তেরোতে, খেলাটা। তেরোতে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল। রাইট, তখনই এই কেদারনাথের দুর্যোগটা হয়, জুলাই মাসে এক্স্যাক্টলি ছিল। এক্স্যাক্টলি, জুলাই মাসে। মানে পাশাপাশি এই টিভিতে দেখছি ওই কেদারনাথের খবর আর এদিকে খেলা চলছে। যাই হোক, সেই তুই যে দিনের কথাটা বলি, সত্যিতেই সেই দিনটা এখনো ভাবলে এক্স্যাক্টলি গায়ে কাটা দেয়। কারণ কি, 130 রান আমরা টার্গেট দিয়েছিলাম, 20 ওভারের খেলা ছিল, 50 ওভারের ছিল। এক্স্যাক্টলি, কিন্তু বৃষ্টি, 20তে রিডিউস আহ, হয়েছিল। হ্যাঁ বৃষ্টির জন্য ওভার কেটে গেছিল এবং 20 ওভার ছিল। আর 130 করে যে হ্যাঁ, ইংল্যান্ডের ওই মানে টিমকে আমরা আটকে দিতে হোম পারবো। টিমকে হারানো, হ্যাঁ, হোম টিমকে হোমে হারানো, ইটস ওইটা অ্যামেজিং। সত্যিই ওটা একটা মেমোরেবল দিন। এবং আবার সেই 2017 যে আমরা খেলাটা খেলেছিলাম, সুন্দর পুরো টুর্নামেন্ট, কিন্তু সেই এক্স্যাক্টলি, কপালে ছিল না, তাই হয়নি। কপালে ছিল না। তো যাই হোক, দেবমাল্য যেরকম ভাবে বললো ওর মেমোরেবল যে ম্যাচটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি, তোদের কোনটা কোনটা সবচেয়ে বেশি মেমোরেবল? দেবব্রত থেকে শুরু করি। তোর কোনটা এখনো মনে আছে, যেটা এখনো মনে হয় যে এই ম্যাচটা হ্যাঁ দেখেছিলাম, এটা খুব ভালো লেগেছিল? হ্যাঁ, ওই 2013টা যেহেতু আমরা জিতেছিলাম তো ওইটা তো মেমোরেবল হবেই। অবশ্যই। কিন্তু তাছাড়াও, হ্যাঁ, তাছাড়া আরো একটা আছে যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে, যেটা সেমিফাইনাল ছিল, কার্ডিফে মনে হয়েছিল মনে হয়। এবং ওই ম্যাচে ইন্ডিয়া এত এক্সট্রাঅর্ডিনারি বোলিং করেছিল, মনে হয় 50 ওভার পুরো বোলিং করে 200ও করতে দেয়নি। মানে 150-এর কাছাকাছি, 160-70 এরকম আটকে দিয়েছিল। এবং ওখানে যে বোলিং এর স্পেল গুলো হচ্ছিল, মানে ওরা যেন মনে হচ্ছে শুধু আসছে, মানে বলগুলো ঠিক মতো ব্যাটেও মানে ইয়ে করতে পারছে না, সিঙ্গেল ডাবলস কিছু নিতে পারছে না। আর বিশেষ করে 13 সালের জাস্ট আগে আগে সিনিয়র প্লেয়াররা, মানে যারা যেমন সেবাগ, সচিন, এরা মানে বাদ হয়ে গেছিল। রিটায়ারমেন্ট নিয়েছিল। 13তে একটা, হ্যাঁ নতুন একটা টিম ছিল আর কি। মানে একটা নতুন টিম, রোহিত শর্মা নতুন ওপেন করছে। তারপর দীনেশ কার্তিক লিড ধাবান। করে যাওয়ার ফলে রোহিত শর্মার একটা থেকে ওপেনিং এ চলে আসতে হলো। একটা নতুন মানে শিখর ধাওয়ান, রোহিত শর্মার নতুন ওপেনিং জুটি, একটা নতুন টিম। সেক্ষেত্রে ওই ট্রফিটার মানে কি বলবো, গুরুত্ব হয়তো অন্যান্য যেগুলো ট্রফি গুলো তার থেকে অনেক বেশি হবে, মানে কেন যেহেতু হুম। একটা নতুন টিম, নতুন setup, সেটা এটা অনেক বেশি হবে। মানে অন্যান্য দু যে হাজার ওয়ার্ল্ড কাপ এগারো গুলো সেগুলোতে ছিল। হ্যাঁ, বল বল, আমি তারপর বলছি। বলছি যে 2011 যেটা ছিল ওটা একটা সেট টিম ছিল, অনেকদিন ধরে হুম, খেলছিল। ওটাই দু হাজার বলছিলাম। তেরোয় একদম, হ্যাঁ, ওটার হিসাবে বলছি যে ওটার একটা অ্যাচিভমেন্টটা, ওটা একটা অনেক বড় ব্যাপার আর কি। এটা মানে টিমগত ভাবে একটা খুব বড় ব্যাপার। হ্যাঁ, একটা একদম ইয়াং সাইড নিয়ে যাওয়া এবং এক্সিকিউট করা সব প্ল্যান, এবং ভালো মতো ম্যাচটা, মানে অত কম রান করেও মানে হোম টিমকে আটকে দেওয়া ওদের নিজের কন্ডিশনে, এটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। 2011-তে যেরকম আমরা হোম টিম ছিলাম আমাদের ওপর,
আমরা একটা মানে আমার তো জানি না, আমি অনেক আমার যেটুকু মেমোরি আছে 2011, আমার মনে হচ্ছিল হ্যাঁ জিতেই যাবো, এরকম নেই যে জিতবো না কোনো ম্যাচ, হ্যাঁ জিতবো, হ্যাঁ জিতবো। কিন্তু 2013-তে কিন্তু অতটা, ফাইনালের দিন অতটা লাগেনি। 2013-র যে ফাইনালটা ছিল মানে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটাতে কিন্তু বেশ ভয়ই লেগেছিল আমার। কারণ কি, দু আমার হাজার মনে আছে হুম ঈশান শর্মার যে ওভারটা ছিল ওইটা ম্যাচ ডিফাইনিং ওভার ছিল। ঈশান শর্মা যদি ওই ওভারটা না করতো, কারণ কি তার আগে বোপারা খেলছিল এবং বোপারা কিন্তু খুব ভালো খেলছিল, এক্স্যাক্টলি ঈশান ওই শর্মা এসে এই বাউন্সার গুলো দিল। রাইট, মর্গ্যান মর্গ্যান আউট হলো ঈশান্ত শর্মার ওভারে, আর একটা কে ছিল যেন বুপারাই মনে আউট হলো, right? হ্যাঁ, অশ্বিন ক্যাচ তবে নিয়েছিল মর্গানের এক্স্যাক্টলি, মিড তবে উইকেটে। ওই পুরো ওই মানে 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি সিরিজটায় শিখর ধাওয়ান পিক ফর্ম, ওর মতো হ্যাঁ, ফর্ম রাইট। লেফট বেস্ট হ্যান্ডার। আইসিসি টুর্নামেন্টস। এক্স্যাক্টলি, রোহিত শর্মাও খুব ভালো খেলেছে, বাট মানে শিখর ধাওয়ান বলে না, মন কেড়ে নিয়েছিল, কি সব হ্যাঁ মানে শট খেলছিল। ওকে প্রথমবার মানে অত বড় একটা স্টেজে দেখা গেছিল, শিখর ধাওয়ানকে অত বড় একটা এক্স্যাক্টলি, স্টেজে নিজের মার্ক ছাড়তে প্রথমবার দেখা গেছিল। নো ফিয়ার, নো ফিয়ার তাই খেলা যেটা বলে, এক্স্যাক্টলি। আমাদের গব্বর, গব্বর ইজ ব্যাক তখন হয়ে গেছিল ব্যাপারটা। কারণ কি শিখর ধাওয়ান 2009-তে ডেবিউ করে অস্ট্রেলিয়ার সাথে, আমার এখনো মনে আছে। আমি তখন, কারণ কি আমি সত্যি কথা বলতে অস্ট্রেলিয়ার ফ্যান, মানে খুব বড় অস্ট্রেলিয়ার ফ্যান। তো আমার অস্ট্রেলিয়ার খেলাগুলো এখনো মনে আছে সব। তো 2009-তে অস্ট্রেলিয়ার সাথে যখন শিখর ধাওয়ান ডেবিউ করে, প্রথম দিন আমার মনে আছে প্রথম বলেই আউট হয়ে যায়, খেলতে পারেনি সেদিন। তো যখন 2013-তে ওকে নিয়ে যাওয়া ওপেনার হিসেবে, আমার মনে একটা শঙ্কা ছিল যে খেলতে পারবে না হয়তো, কিন্তু হি প্রুভড মি অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং, মানে ইভেন একদম। তার ঠিক আগের বছরই মনে হয় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যে হোম সিরিজটা হয়েছিল, টেস্ট সিরিজটা, হম হম। সেখানে সেওয়াগকে রিপ্লেস করে ও এসেছিল, আর এসেই 200 সামথিং একটা মেরেছিল, 2012, দুর্ধর্ষ একটা। দু দু হাজার হাজার বারো এক্স্যাক্টলি। বারোই তেরোতেই হয়েছিল বোধহয়, মনে নেই ঠিক। হ্যাঁ বাট হ্যাঁ, মানে হ্যাঁ, ওই ওইটাই সময় জাস্ট চ্যাম্পিয়ন্স আশেপাশে, ট্রফির আগেই, আগেই জাস্ট হয়েছিল ইন্ডিয়া আশেপাশে। অস্ট্রেলিয়া সিরিজটা। তো সায়ন, তোর কোনটা সবচেয়ে মেমোরেবল ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফি? ওই তো সেম সেম, তবে একটা জিনিস, 2007 আর 2013 এই দুটোতেই লিস্ট এক্সপেকটেশন ছিল হুম। টিম ইন্ডিয়ার উপর। মানে একদম নতুন অবশ্যই। টিম, দুটোতে নিয়ে গেছে। 2007-এর যে ওয়ার্ল্ড কাপ টি-20টা, ওইটাও সেম, একদম নতুন স্কোয়াড তেরোতে নিয়ে আমি গেছিল। বলবো তাও একটু থাকলেও থাকতে পারে, কিন্তু সাথে তো একদমই ছিল না। তাদের একদম নতুন ছিল 13টা। একদম। ওই জন্য হয়তো ধোনির কাছে খুব স্পেশাল এইটা ছিল, কারণ সেভেনের মেমোরিটাই হয়তো ওর ফিরে এসেছিল 2013-র হুম। মেমোরিতে। মানে কেন ওই একটা আন্ডারডগ। যেরকম ক্রিকেটকে কমপ্লিট করলো এরকম কথাবার্তা তখন হতে পারতো, কারণ কি সব আইসিসি ধোনির কি ট্রফি। ওটাই লাস্ট টুর্নামেন্ট উইন ছিল, চ্যাম্পিয়ন্স ট্রফিটা? হুম। কারণ 2014-এ তো টি-20 ওয়ার্ল্ড কাপটা হারলো শ্রীলঙ্কার হুম। কাছে, 2014-এই তো। হ্যাঁ, 2014। ওই তার মানে কলম্বোর 2000। রাত কেউ ভুলতে পারে না, ওই কলম্বোর রাত কেউ ভুলতে পারে না, 24 খানা ইয়র্কার, 24 খানা। হ্যাঁ, ওটাও খুব ওটাই। হ্যাঁ, ওটাই বলছি, মানে ধোনির ওটা একদম লাস্ট ট্রফি মনে হয় 2013টা। 2007 থেকে, টু থাউজেন্ড হ্যাঁ সেভেন থেকে right, 13 অব্দি ওইটার লাস্ট ট্রফি। ওই জন্য ওটাই T20 মেমোরেবল। আর আইসিসি ট্রফি। 2017টাও মেমোরেবল, বাট অন্য পার্সপেক্টিভে। হ্যাঁ, হুম। মানে পজিটিভ না একটুখানি। কারণ কি ওইটাতে ওই বলে না যে ধোনি যেরকম এতদিন ক্যারি করেছে আমাদের হোপ, যে ফিনিশার, তো নিউ একটা আমরা হোপ পাচ্ছিলাম যে হার্দিক পান্ডিয়া একটা নিউ হোপ, সেরকম ভাবে ফিনিশ করছিল। তারপর তো রান আউট থেকে আরো অনেক মানে দূর চলে গেল ব্যাপারটা। তা বাপ্পা বল, তোর কি মেমোরি? আমারও তেমন ওই 2007-এর যে ম্যাচটা ছিল ফাইনালটা, ইন্ডিয়া পাকিস্তানের, ওটা আমার খুব ভালো লেগেছিল। আর ওটা ছাড়াও যদি ইন্ডিয়া পাকিস্তানের কোনো ম্যাচ মনে হয়, 2017-এর ফাইনাল বাদ দিয়ে গ্রুপ স্টেজে একটা ম্যাচ হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের, ওতে ইন্ডিয়া পাকিস্তানকে খুব বাজেভাবে হারিয়েছিল। মানে টপ অর্ডার খুব ভালো চলেছিল ওই সময়, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আর মানে যুবরাজ 96 সিংও নট আউট ছিল ওই করেছিল। সময়। হ্যাঁ ভাই, হেভি খেলা হয়েছিল। ওইটা দেখেই আমাদের সবার মনে হয়েছিল যে এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা চলে আসবে। এবার কখন ওরা টেবিল ঘুরিয়ে একদম ফাইনালে তো আমাদেরকে অত বাজে হারিয়ে দিল। তাও সেভেন। ওটা ছাড়াও তো ইন্ডিয়া পাকিস্তানের বাপ্পার যদি তোর ম্যাচ কথা বলিস, একটু আমার আটকাচ্ছে। হ্যাঁ, হ্যালো, হুম হুম, শোনা যাচ্ছে। ওটা ছাড়াও আমার যেটা আটকে আছে। সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে ওই T20 ওয়ার্ল্ড কাপ ছিল মনে হয় তোর, আমি জিতের বাড়িতেই দেখছিলাম।
যখন 2022। কামব্যাক, হ্যাঁ 2022-এ ওই যে লাস্ট ওভার অব্দি যে থ্রিলটা ছিল, সবাই একদম এগিয়ে এসে দেখছি টিভির কাছে, ওটা খুব একদম ভালো ছিল। ওটা 8 বলে 28। কখনো ভুলতে পারবো না আমি। 8 বলে 28। হ্যাঁ ভাই, যে হ্যাঁ ওইটা। ওই দুখানা বলে হ্যারিস শ্রফকে কোহলি যে সুন্দর সামনের দিকে 6 রান মারলো, ওখানেই পুরো মোমেন্টামটা সুইচ করে দিয়েছে। কোহলি goes down the ground, কোহলি goes out of the ground। ওই ওই কমেন্ট্রিটা যেরকম পিটার ডিউরি যখন রোনাল্ডো ফেরে ম্যানচেস্টার ইউনাইটেডে, যখন একটা কবিতা বলেছিল রোনাল্ডোকে নিয়ে, হর্ষা ভোগলের ওই যে দুটো লাইন কোহলির ওই শটটাকে নিয়ে, ওইটা সত্যিই যেন সব ইন্ডিয়ানদেরই গায়ে, মানে গায়ে না, মাথায় বসে আছে। কারণ কি, ওই দিন আমরা সত্যিই কেউই ভাবিনি যে আমাদের জেতার বা ফিরে আসার এই ম্যাচটাতে কোনো চান্স আছে। কারণ কি সত্যিই 8 বলে 28 কখনোই খুব একটা, মানে সম্ভব বা একটা গেটেবল চেস বলে কারোর মনে হয় না। কিন্তু ওই যদি দুটো ছয় না হতো, হয়তো সেদিন কোহলিরই দিন ছিল তাই হয়েছে। অন্যদিন হয়তো সেটা হতো না, কিন্তু সেদিন ওই দিনটা কিছু আলাদাই ছিল। ওই দিন, ওই সময়, ওই দুটো শট খুব ক্রুশিয়াল ছিল। এবং ওইগুলোই, মানে ওই দুটো যদি না হতো, একদমই খেলা অন্য কোথায় চলে যেত। আর সে দেখতে গেলে কিন্তু প্রথম 4টে বার হারিস রাফ খুব ভালো করেছিল, যদি তোদের মনে থাকে। হ্যাঁ, হারিস রাফ কিন্তু কোহলিকে বেঁধে রেখেছিল। কোহলিকে ওই লাস্ট দুটো বলই কোহলি, মানে ঠিক করে নিয়ে যে হ্যাঁ এখন যদি না মারতে পারি তাহলে হয়ে গেল, আবার সেই চকলি চকলি বলবে, আমরা মারতেই হবে। তাই মেরে দিয়েছে কোহলি। না তবে ফিফথ বলের শটটা কিন্তু এক্সট্রাঅর্ডিনারি রকম ভালো ছিল। সিক্স বলটা পজিশনটা পেয়ে গেছিল। হ্যাঁ, সিক্সতে ফ্লিক না, করেছিল, জোর ছিল হারিস রাফের ওই এক্সট্রাঅর্ডিনারি পেস, ওতে চলে গেছে। কিন্তু ফিফথ বলের ওই ছয়টা, ওটা কোহলি ছাড়া আর কাউকে আমি মারতে দেখিনি। আমার মনে হয় না কেউ মারতে বিরাট পারবে। কোহলির আমরা একজন বিরাট মেরেছিল। কোহলির আমরা প্রত্যেকেই ফ্যান। কে মেরেছিল? বিরাট সায়ন কোহলির আমরা একজন প্রত্যেকেই মেরেছিল ফ্যান তো। কিন্তু, সায়ন হ্যাঁ, একজন সে মেরেছিল তো ওই আমাদের শটটা বিরাট কোহলিকে মারার আগেও। কে হ্যাঁ, মেরেছিল? বিরাট কোহলি মারার আগে শটটা মেরেছিল। কে? কিন্তু ওই ওই খেলার কোনো কে ফুটেজ নেই। মেরেছিল? ওটা আমাদের ঘরোয়া ঘরোয়া খেলা ওটা। ও, বুক ক্রিকেট। ওটা আমাদেরই টিমমেট একজন ছিল, রাজদীপ নামে, ঠিক ও, আছে। রাজদীপ আহ, চ্যাটার্জি। রাজদীপ, স্পেশাল হ্যাঁ রাজদীপ মেনশন। ছিল, চ্যাটার্জি। ছিল বলিস না, এখনো আছে। ছিল না, আছে আছে, হ্যাঁ আছে আছে, সরি সত্যি সরি। লেট করে দিচ্ছিস সরি, তুই। আছে। ও এখনো ও এরকম রাজদীপকে একটা ফোন সেম, করি, দাঁড়া। রাজদীপকে আমি ফোন করে বলছি, ভাই রাজদীপকে ফোন করে বলছি আমি। না, ও এরকম একটা শট খেলেছিল সেম, মানে সেম ইন দা সেন্স, ব্যাক ফুটে এরকম একটা জাস্ট টাইমিং করেছিল। আর যে লং অনের যে ফিল্ডারটা ছিল, সে ভেবেছে তার হাতে চলে আসবে, কিন্তু টাইমিংটা এত ভালো হয়েছে যে ওর মাথার উপর দিয়ে আর কি ছয় হয়ে গেছিল। যদিও ওটা একটা খুবই তাও হ্যাঁ, আমাদের যাই কাছে ওটা হোক। স্পেশাল মেমোরেবল। হ্যাঁ, কারণ কি, হ্যাঁ, আমরা, মানে আমরা যা খেলি ওখানেও এরকম শট খেলাটা খুবই ডিফিকাল্ট। এবং যদি ব্যাট ফুটে গিয়ে সামনে ছয় মারে, তো সেটা নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবং আমাদের আচ্ছা, শুনেই ভালো লাগছে, আরেকটা কোশ্চেন, এই যে জিতলে তো ভালো লাগবেই। বিরাট কোহলির বিরাট কোহলির যে রিসেন্ট এই ফর্ম চলছে, হ্যাঁ এত খারাপ ফর্ম চলছে, তো আর দেখেও বোঝা যাচ্ছে যে ওর সেই টাচটা আসছে না। তো এটার রিজন কি? এটার রিজন কি ল্যাক অফ, মানে রিফ্লেক্স কমছে, নাকি মাইন্ডসেটের সমস্যা হচ্ছে? কারণ ওর তো ফিটনেস এর কোনো কোয়েশ্চেন আসেই না, ফিটনেস এর কোয়েশ্চেন আসবে। তো তোদের কি মনে হয়, দেবমালোর কি মনে হয়? ডেডিকেশনের দিক থেকে তো কোনো প্রশ্নই নেই বিরাট কোহলির এই করলে। কিন্তু একটা আমার যতদূর মনে হয়, মানে কি বলতো, যখন ও পিক ফর্মে ছিল না, ওর সাথে অনেক প্লেয়ার ছিল যারা মানে ওকে অনেক সহযোগিতা করেছে, এবং তার সাথে সাথে মানে ওর সেম এজ গ্রুপ থেকে ব্যাপারগুলো উঠে আসছে। এই জিনিসগুলো হয় না, মানে একটা আমার ব্যাচের লোক হিসেব মতো এই মুহূর্তে। আর আমি মানে বিরাট কোহলি যখন ইভলভ করেছে না, তখন দেখবি সেহবাগ মানে ডাউন ফর্ম যাচ্ছে, টেন্ডুলকার ডাউন ফর্ম করতে করতে ও সেখান থেকে ইভলভ করে এসেছে। এখন আমাদের কাছে মনে হচ্ছে ওই ইভলভ যেটা হয়েছিল না, যে ফর্ম, পিক ফর্ম ইভলভটা, সেটা ও 14 বছর পরও সেটাকে কন্টিনিউ করে যাবে, 14 বছর 10 বছর যাই হোক সেটা করে। কিন্তু সেটা পসিবল না যে কোনো প্লেয়ার, মানে ক্রিকেট হোক, ফুটবল হোক, হকি হোক, তুই এগুলো সম্ভব নয় একটা এ করতে গেলে। তো ও যে ফর্মটা এখন যদি ওর ডাউন যাচ্ছে, যেতে দিই, এটা একটা একটা প্লেয়ারের কি বলবো, মানে কি বলবো, পার্ট অ্যান্ড পার্সেল অফ গেম না এটা? মানে এটাকে নিয়ে অত ক্রিটিসাইজ করার কিছু নেই, এটা একটা পার্ট অনলি, আমার যতদূর মনে হয়। হম হম।
এটা এটা রিফ্লেক্ট করছে, মানে দেখো পাবলিক তো এরকমই সেন্টিমেন্ট, পাবলিক এখন ক্রিটিসাইজ করবে, তোমার রোস্ট করছে, বাট আমি দেখছি ড্রেসিং রুমে যে কোহলি যখন একটা 50 করছে, ড্রেসিং রুমের প্রত্যেকে এমন চিয়ার করছে বা সাপোর্ট করছে, মনে হচ্ছে একটা সেঞ্চুরি করেছে। মানে ঠিক এরকমই একটু মিল আছে আমাদের একজন বোলারের সাথে, আমাদের মেন টিমে মাঝে মাঝে এরকম হয়, কিন্তু তাকে আমরা ফুল সাপোর্ট দিই। এই হচ্ছে কথা। আমি তো চেষ্টা করি তাকে সবসময় ব্যাক করার। যাই হোক, তো ব্যাকটা যেটা পাল্টে সায়ন গেছি, যাই হোক। বলছিল, হ্যাঁ, যেটা সায়ন বলছিল, আমার মনে হয় আমি কি মানে, বল হ্যাঁ বল বল। আমি কেটে গেলাম, লাস্ট কি বলেছি বল, কন্টিনিউ করছি। তুই বলছিলি যে সবাই সাপোর্ট করছে কোহলিকে, যখন কোহলি একটা 50ও করছে, এমন ভাবে সাপোর্ট করছে পুরো হ্যাঁ, ড্রেসিং রুম যেন 100 করেছে। ওটাই বলছি, তার মানে টিমের বাকিদের এখনো প্রচুর রেসপেক্ট করে কোহলিকে, কি মানে ওদের কাছে কোহলি এখনো সেই সেই লেভেলেরই। হ্যাঁ, কোহলির হয়তো সেম পিকটা নেই, পিকটা হয়তো একটু ড্রপ করেছে, বাট এখনো ক্যাপাবিলিটি আছে। এই যে বড় ম্যাচ কালকে আছে, ওর খুব হাই প্রবাবিলিটি যে ও কালকে একটা ভালো মানে স্কোর করবে, ভালো একটা রান করবে, চান্সেস কিন্তু খুব হাই। কারণ ওর কাছে এখন প্রমাণ করার কিছু নেই নতুন করে, জাস্ট এই বড় ম্যাচ গুলোকে ও এনজয় করবে হয়তো আরো। এই যেমন ও, মানে তুই বলছিস না যে ওর রান করার প্রবাবিলিটি হাই, তেমনি পুরো পাকিস্তান টিমকেও মানে আলাদা করে ওদের, ওর এগেনস্ট একটা প্ল্যান নিয়ে রেখেছে কিভাবে বল করবো কি করবো। মানে সবাই যেমন করছে ঠিক আছে, কিন্তু কোহলি কোহলি না, এরকম ব্যাপার একটা। মানে যে যত অফ ফর্মেই থাকুক, তাকে আউট করার একটা স্ট্র্যাটেজি নিয়েই থাকবে পুরো টিম, এরকম ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ। বাপ্পা, তোর কি মতামত? আমার মতে কোহলি এই টিমটা অনেকদিন ধরেই খেলেছে, আর কোহলি একটা ক্লাস আছে। তো নিজেকে এতটা উপরে তুলে নিয়েছে যে সবার একটা হাই এক্সপেকটেশন আছে কোহলির থেকে, যে ও প্রত্যেক ম্যাচে 100 করবে, না হলে 200 স্ট্রাইক রেটে খেলবে। কিন্তু ওর একটুখানি দিন টিন খারাপ যেতেই পারে, তো অনেক টাইম গেছে যে কোনো সেঞ্চুরি ভেঞ্চুরি আসেনি। তো এরকম একটু হয়, প্লেয়ারদের সব প্লেয়ারদেরই হয়। কিন্তু কোহলিরটা হাইলাইট হয় কারণ ও একটা ক্লাস মেনটেন করেছে। ও যে শুরুর দিকে যেরকম খেলতো, ওরকম খেলা খুব কম দেখা যাচ্ছে এখন, একটুখানি ডাউনফল। কিন্তু সব সময় একটা ভয় অন্য টিমেদের থাকে যে কোহলি যদি চলে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া জিতে যেতে পারে। আর এরকম ভয় আগে সচিন টেন্ডুলকারের ব্যাপারেও থাকতো, আর সুনীল গাভাস্করের ব্যাপারেও থাকতো। তো কোহলি সবসময় ওই একটা জিনিস বজায় রেখেছে, যে একটা ভয় বানিয়ে রেখেছে অপোনেন্ট টিমের ওপর। ভয় হোক দহশত হোক, সাউন্ডটা সেটা তো অবশ্যই আছে। কিন্তু একটা কথা যেরকম আমি শুনেছিলাম, সঞ্জু সিনেমাটাতে দেখেছিলাম, যখন সঞ্জয় দত্তকে নিয়ে অনেক লেখালেখি হচ্ছিল যে সঞ্জয় দত্তের সময় চলে গেছে, সঞ্জয় দত্তকে আর ফেরানো যাবে না, সঞ্জয় দত্ত এখন নেশা ভাঙে ঢুকে গেছে, তখন সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত একটা কথা বলেছিল कि मेरा बेटा कोई गुजरा हुआ कल नहीं है जो वापस नहीं आ सकता, जो लौट के नहीं आएगा। তো কোহলিরও এরকম না যে কোহলি কিন্তু খেলতে পারছে না একদম। রান তো কোহলি করেছে, 50 রান ইংল্যান্ডের সাথে করেছে, তার আগেই অস্ট্রেলিয়াতে একটা 100 করেছে। এবার এখানেই হলো কোহলি এবং অন্যদের যে ডিফারেন্সটা, সেটা এখানেই। অন্যরা যদি একটা 100 করে থাকতো অস্ট্রেলিয়ার, তখন কিন্তু তার একটা ভালো ট্যুর গেছে অস্ট্রেলিয়া, কারণ কি সে 100 করেছে। কোহলির কিন্তু ভালো ট্যুর যায়নি, কেন? কারণ কি কোহলি যখনই অস্ট্রেলিয়াতে গেছে, কম করে হলেও 2 থেকে 3টে সেঞ্চুরি করে এসেছে, 400 থেকে 500 রান ওর ব্যাগে ছিল। এবছর সেটা হয়নি বলে কোহলির উপর সবাই আঁকড়ে পড়েছে। যেরকম অনেক কমেন্টেটর আছে, যেরকম সঞ্জয় মাঞ্জরেকর, যে নিজে হয়তো সেরকম কিছু খেলেও নি, যে নিজে কিছু জানেও না, হয়তো খেলেছে ইন্ডিয়ার হয়ে, কিন্তু তার তো মানে, যাই হোক, তার ক্রেডিবিলিটি নেই কোহলিকে ক্রিটিসাইজ করার আমার মতে। এরকম অনেকেই অনেক কিছু বলে, এবার দিন বুঝতে হবে, দিন খারাপ যেতেই পারে। সেম বলে কোহলি হয়তো 6 মারবে, যেরকম আগের দিন যে বলে আউট হলো, আহ, কোহলি কাট মারতে গেল, স্কোয়ার কাট মারতে গেল, এবং বলটা একটু এজে লাগলো, গিয়ে চলে গেল পয়েন্টের হাতে। অন্যদিন হলে হয়তো কিন্তু ওই বলটাই কোহলির ব্যাটের মাঝখানে লাগতো, এবং পয়েন্ট এবং গালির মাঝখান দিয়ে বাউন্ডারিতে যেত 4। দিনের ব্যাপার হতেই পারে, কিন্তু এত অন্ধভক্ত হওয়া ভালো না যে না কোহলি যা করছে ঠিক, এবং এত অন্ধ ক্রিটিসাইজ করাও ভালো না যে না যা করছে সব ভুল, এটাতে মারার কি দরকার ছিল। যেরকম আমার মনে পড়ে 2024-এর ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, সারা টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু ও খেলতে পারেনি।
প্রত্যেকটাতে একটা 4, একটাতে 6, একটাতে 0, একটাতে 10। কিন্তু যখন দরকার পড়লো, যেদিন দরকার পড়লো ফাইনাল, কোহলির যদি ওই ইনিংসটা না আসতো, আমার তো মনে হয় না ইন্ডিয়া জিততো। তোদের কি মতামত? আমার মনে হয় না ইন্ডিয়া জিততো। এক্স্যাক্টলি, মানে না ও বলে না, হতে পারে। ওস্তাদের মার শেষ রাত্রে, মানে একটা প্রমাণ করে গেল, আর কিছুই না। একদম। কোহলিকে ডাউট করার মতো ক্ষমতা আমাদের কারোর মানে নেই, হবেও না কখনো। কারণ কি, আমরা কেন, যারা বড় বড় ক্রিকেট খেলেছে, যারা অনেক দিন অনেক বছর ধরে খেলেছে, তারাও ওর জায়গায় পৌঁছায়নি। অনেকে বলবে কোহলি এখন খেলছে, এখন মডার্ন ইরা, এখন এত রুল, ব্যাটসম্যানদের জন্য সব ভালো, দুদিক দিয়ে দুখানা নতুন বল, হ্যান ত্যান। আরে ভাই যাই হোক, তোরা কর তাহলে এসে, তো তোরা করতে পারবি কি তোরা? ওর মতো ও 50টা সেঞ্চুরি করেছে ওডিআইতে, তোরা 25টা দেখা, 25টা দেখা, তারপর কথা বল। আমার তো তাই এখন মনে হয়। এখন অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া ট্রায়াল হয়ে গেছে, যে হুম। সোশ্যাল মিডিয়াতে সবাই জাজমেন্ট দিতে একদম এক্সপার্ট, ওপিনিয়ন আর জাজমেন্ট, একদম। মানে কে আগেকার ঠিক দিনে তো কে আমি এটা ভালো। শুনে এসেছি যে গাভাস্কার নাকি ড্র করা তো খেলতো, গাভাস্কার নাকি ড্র করার জন্য খেলতো। হ্যাঁ, যদি হ্যাঁ, এটা তখনকার ঠিক। দিনে সোশ্যাল মিডিয়া থাকতো, হয়তো গাভাস্কারকে নিয়েও অনেক কথাবার্তা উঠতো, গাভাস্কারকে এত গ্রেট না, হিসেবে দেখাই হতো না। না, যদি এই কথাটা উঠলো, আমার মনে আছে 1985 মনে হয় প্রবাবলি অস্ট্রেলিয়া সিরিজে 3টে ম্যাচ ইন্ডিয়া ড্র করেছিল। এবং ওইটাকে বলা হতো যে 3টে টেস্টের সিরিজ যে ইন্ডিয়া ড্র করেছে, ওটা নাকি খুব বড় অ্যাচিভমেন্ট। এবং ওখানে প্রত্যেকটাতেই গাভাস্কার মনে হয় 400+ বল খেলেছিল। আর মনে হয় 150 মতো রান করেছিল, মানে খুবই লো স্ট্রাইক রেটে ব্যাট করেছিল। তো এখনকার দিনে ওই রকম কেউ যদি খেলতো, মানে 400 450 বল খেলে 120 30 আরে তুলছে। তারপরের দিন, তারপরে এ- ম্যাচে এ- খেলতোই না সে। হ্যাঁ, হ্যাঁ, ওটাই বলছি, মানে ওইভাবে টাটা বাই খেলেছিল। বাই, রিটার্ন টিকিট টু ইন্ডিয়া, ইয়া মাইট গো হোম। যাই হোক, মানে আমরা পুরোপুরি এটা আমাদের একটা নাইভ চিন্তা ভাবনা, এবং আমরা নিজেদের মতো কথাবার্তা বলছি। অবশ্যই আমরা এত বড় একটা প্লেয়ারকে, মানে তার ক্রেডিবিলিটিকে আমরা কোয়েশ্চেন করছি না, কিন্তু তাও যখন আমাদের জেনারেশনের যে সুপারস্টার বিরাট কোহলি, তাকে নিয়ে কেউ প্রশ্ন করে, তখন আমাদের একটু গায়ে লাগে এবং আমরা একটু ভাবি। যেরকম রোহিত শর্মারও ফর্ম খারাপ যাচ্ছে, তো ওকে নিয়েও অনেকে প্রশ্ন করছে। তো কিন্তু ও 100 করেছে, হ্যাঁ, এই ইংল্যান্ডের এগেনস্টে 100 করলো। এরা, যদি সবাই জানে, এরা দুজন যদি একবার উপরে চলে যায়, এবং শুভমান গিল ভালো খেলছে, এই তিনজন যদি চলে যায়, তাহলে যদি প্রথম 15-20 ওভারের মধ্যে যদি 150 রান হয়ে যায়, তাহলে তো ইন্ডিয়াকে আর দেখতেই হবে না। আমার মনে না হয় কেউ অ্যাকচুয়ালি আটকাতেই এই যে পারবে না। রোহিত শর্মা, বিরাট কোহলি, এগুলোর একটা ফিয়ার ফ্যাক্টরটা থাকাটা খুব ইম্পর্টেন্ট অপোজিশন টিমেরও। কারণ সবসময় এদের মাইন্ডে থাকবে যে এরা হয়তো এই ম্যাচে ফর্মে আসবে, এই ম্যাচে ক্লিক করবে। তো এই যে একটা এক্স ফ্যাক্টর আছে না, এইটা হেল্প করে যাদের উপর অতটা লাইমলাইট নেই তাদের ফ্রিলি খেলতে, যেমন ধর শ্রেয়াস হুম। আইয়ার, হ্যাঁ, শুভমান গিল। এদের এদের উপর কিন্তু অত লাইমলাইট নেই যতটা এদের উপর থাকে, যে বিরাট কোহলি আর রোহিত শর্মার উপর। এটা অনেকটা হেল্পও করবে ইয়াং প্লেয়ার, বাকি যারা ব্যাটসম্যানদের রয়েছে। কারণ হ্যাঁ, পুরো প্রেসার বা লোডটা কিন্তু এদের উপরই পড়ছে, মানে রোহিত শর্মা বিরাট কোহলির উপরই রয়েছে, যে ওরা কি করছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। রোহিত শর্মা, রোহিত শর্মা সবসময় একটু মেরে খেলতে চায়। হ্যাঁ বল বাপ্পা। আচ্ছা, হাত তুলতে এটাই হবে না, একটা জিনিস বলতে বলতে চাইলে চাই বল, মাঝখানে হাত তুলতে যে হবে না। কোহলির যে ভালো ফর্ম আসে, সেটা আমি একবার সামনাসামনি দেখেছিলাম 2023 ওয়ার্ল্ড কাপ। সাউথ আফ্রিকা কোনো টিমের কাছে হারেনি। হম। যেটাতে তুই কি বলে আমাকে টিকিট খেলা পেয়েও হয়েছিল? নিয়ে যাসনি, তাই তো? সাউথ মনে আফ্রিকায় আছে আমার, ইডেন গার্ডেন্সে যেটাতে টিকিট আমি পেয়েও নিয়ে যাসনি, খেলা দেখতে কোহলির জন্মদিনের গেছিলাম। দিন, তাই তো? হ্যাঁ, ওই ওই খেলাটা হ্যাঁ, তো। হ্যাঁ, ওই খেলাটা। কোহলি সেঞ্চুরি মেরেছিল খুব ভালো মতো। মানে আমি দেখেছি কিভাবে ব্যাট তুলে সেলিব্রেট করেছে একদম। ওই চাক্ষুষ ম্যাচ দেখে মানে এসছিস? সাউথ আফ্রিকা, চুপ কর, তোকে আমি সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিয়ে গেছিলাম। নিয়ে গেছিলি কি, ঠিক নিয়ে আছে, গেছিলি? চুপ কর, বল তুই। ওই তো ওরকমই কোহলি একবার যদি কামব্যাক করে, ওর ভালো মতো ওটা চলবে। এন্ড সমস্ত টিমের একটা থাকে যে কোহলি বা রোহিত এরা যেন এই ম্যাচে না চলে যায়। আর বাকি আমরা তো চাই কালকের ম্যাচে কারোরই চলুক দুজনে, reason হয় না। চ্যাম্পিয়নশিপটা আমাদের হোক আবার, কালকের ম্যাচে দুজন 12 কেন, বছর সবাই পর। চলুক, 10 যেভাবে বলে আর কি 10টা শুরুতে উইকেট পড়ে বললাম। যাক। হুম। ওটা আমরা শুরুতে বলেছি, সবাই 100 করবে, আমাদের আচ্ছা, বাবরও সবাই 100 যদি করবে, 100 বাট করে, 200 বলে। সবাই 100 যদি করে, তাহলে ওদেরও তো তাহলে উইকেট তুলতে হবে। হ্যাঁ, ওরাও হ্যাঁ, 100 হ্যাঁ, করবে।
ওরাও বলার 100 করবে, হিসেবে বাট ওরা 200-300 বলে করবে। ও বোলার না, হিসেবে, হ্যাঁ দেব এটা রাইট। মাল্ল বোলার বলছে হিসেবে শাহিন শাহ আফ্রিদি 150 রান করবে, মানে 150 রান দেবে। দেবে সেই রকমের ব্যাপার, হারিস ডাবল রাউফ 200 সেঞ্চুরি। রান দেবে, 200। হারিস রাউফ। এক্স্যাক্ট, যাই হোক মানে কালকের, অ্যাটলিস্ট ওরা তো বলবে না না নাম্বার ইয়ে দেবে। মেরি মার্জি হাম নেই জিতেঙ্গে, এরকম তো ব্যাপারটা নয়। না অবশ্যই না। আমরা এটাই সেটা প্রথমেও ডিসকাস বাংলাদেশ হলে করছিলাম। হতো। বাংলাদেশ, বাংলাদেশ দেখ, আমি একটা কথা বলতে চাই, পাকিস্তানকে নিয়ে ডিসকাশন আমরা করতে পারি, আমরা ইন্ডিয়াকে নিয়ে, অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ডকে নিয়ে, এমন কোন দেশকে নিয়ে আমরা ডিসকাশন করতে চাই না যে দেশের কোনো ভ্যালিউ নেই আপাতত, যে যে নাকি 6 উইকেটে হেরেছে, তাও নাকি সে নাকি গলায় পা দিয়ে রেখেছিল ইন্ডিয়ার, কখন? দূরবীন নিয়ে বসতে হবে ওদের খেলা দেখতে হলে, আমার মনে হচ্ছে ওরা নাকি গলায় পা দিয়ে রেখেছিল। আমি এসব তো আবার একটা ইউটিউবে ভিডিও বানিয়ে পোস্ট দিচ্ছে ওরা। পোস্ট দেখলাম, রোহিত শর্মা মানে এই কলকাতা ওর ওরা তার একটা দখল দখল করে নেবে বলেছিল না? আরে ম্যাচটা জিতলে করে নিত, ম্যাচটা জিততে পারলো না তো এই আহ, জন্য। এই সরি দেব, আরে বলে কি বল। রোহিত শর্মার জুতো, রোহিত শর্মা ওর কারেক্টে জুতো বেঁধে দিচ্ছিল না, সে আবার ঢাকার কি একটা পোস্ট দেখলাম, সে লিখেছে আমরা তো কলকাতা দখল করতে পারি না পারি, রোহিত শর্মাকে বস বানিয়েছি, বস বানিয়ে জুতো বাঁধাচ্ছে আমাদের, কে লিটন না কে ছিল আমার মনে নেই, এরকম পোস্ট দেখলাম আলাদাই, মানে এরা ভয় পায় না যে কি আরে লেভেলে নিজেদেরই, খেলি আমরা এদের নিয়ে। নিজেদেরই দুনিয়ায় নিজেদের থাকে, কন্টেন্ট নিজেরা তৈরি করে। নিজেদেরই দুনিয়ায় থাকে, কিভাবে নিজেদের ভগবান জানে কি করতে যে খেলতে আসে, রোজ তো হারে। যাই হোক, ওই 2007-এ কোন একটা কুক্ষণে আমি বলছি, রাহুল দ্রাবিড় বোধহয় ঠাকুর মশাইকে 10 টাকা দিয়ে যায়নি পুজো করেছিল যখন, ওই জন্য ঠাকুর মশাই এমন মন্ত্র দিয়ে দিয়েছে, হেরে গেছে। না হলে ওই 2007-এও হারতো না। সে তো আছে আমাদের, কি আর বলবো, 2007-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক কনস্পিরেসি আছে। আমাদের ফেমাস চ্যাপেল, আমরা চ্যাপেল মহাশয়। স্টিক স্টিক টু ইন্ডিয়া পাকিস্তান, বাংলাদেশকে ছাড়া হ্যাঁ, এখন আপাতত হ্যাঁ, হ্যাঁ। স্টিক টু ছাড়াও, ইন্ডিয়া পাকিস্তান রাখ থু, ক্রিকেট। হ্যাঁ। চলো ভাগো, ইন্ডিয়া পাকিস্তান। কিন্তু আমি আরেকটা কথা বলছি, এটা লাস্ট, পাকিস্তান বাংলাদেশের খেলা আমি পাকিস্তানকে সাপোর্ট করবো, আচ্ছা হ্যাঁ, এবার বাংলাদেশকে না। এবার মুভ অন, মুভ অন। আচ্ছা এবার বল। এবার কিছু, এবার কোয়েশ্চেন করছি যে পাকিস্তানের কোন প্লেয়ারকে মনে হচ্ছে তোদের সব থেকে বেশি থ্রেট কালকে? একটা প্লেয়ারের নাম বলতে হবে, হ্যাঁ। ফার্স্টে দেবব্রত বল, তোর ভিডিও মাঝে মধ্যে এ হয়ে যাচ্ছে। না মানে লুকোচুরি খেলছে। আমি মানে করতে পারছি না, কাকে বলবো, হওয়া উচিত কি, মানে এটাই হচ্ছে main মানে কথা। অনেক নাম আছে। হ্যাঁ, অনেক এটা নাম বলিস না আছে অনেক মানে নাম আছে, সব। একটা নাম, কনফিডেন্স আচ্ছা রাখ, তবে কনফিডেন্স, একটাই আমার নাম বল, একটাই। কনফিডেন্স, কনফিডেন্স। তবে আমার মনে হয় মোহাম্মদ রিজওয়ান হবে। রিজওয়ান, আমার আচ্ছা মনে বাপ্পা। হয় ঠিক আছে। আমার কাছে নর্মালি যেটা দুটো নাম আছে, একটা একটা নাম, সেটা হচ্ছে দুটো না, একটা একটা নাম। শাহিন শাহ, থ্রেট। তার মধ্যে আমি বলতে পারি যে শাহিন শাহ আফ্রিদি। ওকে, দেব মাল্ল, একটা নাম। আমি ওই বাপ্পার সাথে যে শাহিন শাহ আফ্রিদি হয়তো, মানে একটা, যদি ফার্স্ট ব্যাটিং করে ইন্ডিয়ার কথা বলা যে একটা ভালো স্টার্ট দিতে পারে পাকিস্তানের হয়ে। তারপর কতটা কি করতে হুম। পারবে সেটা নিয়ে আমি খুব একটা ভাবছি না, কারণ অনেক সময় দেখা গেছে মানে আগের করে শাহিন শাহ আফ্রিদি স্টার্টটা ভালো দিয়েছে, একটা দুটো উইকেট নিয়ে, ইনিশিয়াল উইকেট গুলো, এইটাই। হুম। আর যে জিতের। আমার মতে নাসিম শাহ, শাহিন শাহ এবং হারিস রাউফের পেস আছে, কিন্তু নাসিম শাহ কিন্তু যে পিচটা আছে, পিচটাকে ভালো ইউজ করে বল করে আমার মত। যদি বোলিং এর দিক দিয়ে দেখতে হয়, আর মানে ব্যাটিং এর দিক দিয়ে দেখতে গেলে অবভিয়াসলি আমার, মানে পাকিস্তানের যে ক্যাপ্টেন এখন হচ্ছে মোহাম্মদ রিজওয়ান, ঠোঁটে জিঙ্ক লাগিয়ে আসে যে, ভালোই খেলে, খারাপ খেলে না। কিন্তু আমার মনে হয় নাসিম শাহ ক্যান বি দ্য ডিফাইনিং ফ্যাক্টর অফ পাকিস্তান টিম, অফ দিস পাকিস্তান টিম। কারণ কি ও আমার মনে হয় প্রথমে বল ওপেনিং করবে, এবং তখন যদি বল এদিক ওদিক হাওয়ায় কাটে, তাহলে চাপ হতে পারে। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড। আমারও সেম, আমার নাসিম শাহই থ্রেট। কেন কি, একটা কোনো, আমার মনে নেই কোন ম্যাচে লাস্ট দেখেছিলাম যেখানে নাসিম শাহের বল এত সিম করছিল, সিম মুভমেন্ট হচ্ছিল, যে ইন্ডিয়ান টপ অর্ডার মানে ওদের খুব প্রবলেম হচ্ছিল ফেস করতে। তো নাসিম শাহ আমার বড় থ্রেট মনে হচ্ছে, মানে এবং কারণ শাহিন শাহর এখন অতটা ফর্ম নেই। আর হারিস রফের প্রবলেম হচ্ছে কি, হারিস রফ খুবই
মানে ওয়ান টাইপ, মানে র পেস, তো যে খেলতে পারবে না পারবে না, আর যে খেলবে সে কমফোর্টেবল খেলবে, এরকম একটা ব্যাপার হারিস রফের। শ্রেয়াস আয়ারকে প্রবলেমে ফেলতে পারে হারিস রফ। কারণ কি, আমি আইপিএলই মনে একটা সিজন দেখেছিলাম, উমরান মালিকের র পেসই শ্রেয়াস আয়ারের প্রবলেম হচ্ছিল। তো হারিস রফ হয়তো শ্রেয়াস আয়ারকে প্রবলেমে ফেলতে পারে। বিশেষ করে শর্ট বল এটা এটা যদি শ্রেয়াস আইয়ার দেখে এই পডকাস্টটা, ও বুঝবে তো না। কিন্তু কি যদি করবো, কেউ চলে ওকে গেছে তো ট্রান্সলেট করে, কেকেআর ছেড়ে। না না, যদি কেউ দেখে আর কি ট্রান্সলেট করে হবে, বলে, শ্রেয়াস আইয়ার কিন্তু তোকে কেকেআর এ ছিল, কেকেআর খুঁজবে ছেড়ে এবং চলে খুঁজে গেছে মারতে আমাদের। আসবে, কারণ কি ওর কিন্তু এই প্রশ্নগুলো পছন্দ না শর্ট বলে। ও প্রশ্ন যেই জিজ্ঞেস করে তাকে আরে ঝাড়ে বসে। প্রশ্ন প্রশ্ন তো আমরা করবো না, হারিস রফ করবে কালকে। হ্যাঁ, হারিস রাউফ হলো এরকম একটি প্রাণী যার মাথায় বুদ্ধি কম এবং সে শুধু ছোটে। যাই হোক, আমি প্রাণীর নাম নিলাম না, সে শুধু ছোটে আর আমাদের আমাদের গোতানোর জন্য। টিমের এরকম, আমাদের টিমের সাথে কিছু মিল পাওয়া যেতে পারে অনেকেরই, মানে একজনেরই। আচ্ছা, আমাদের টিমের কয়েকজনকে এখানে ডাকলে খুব ভালো হতো, যারা এখানে কিছু বক্তব্য রাখতো, কিন্তু তারা তো আসছে না। তো তাদেরকে না, কিছু নাম দিতে তাদের চাস? বেড কোনো টাইম প্লেয়ারের হয়ে সাথে গেছে। কোনো প্লেয়ারের সাথে রিসেমব্লেন্স পাচ্ছিস আমাদের কোনো টিমে? যে এখানে যারা আছে, আচ্ছা ঠিক আছে, আমরা পাঁচজন যারা আছি, আমাদের পাঁচজনের মধ্যে এই তোদের তো কি আমাদের ওয়াসিম মতামত? আকরাম রয়েছে, এই যে দেবব্রত ওয়াসিম মাইতি নিজেকে ওয়াসিম আকরাম তো ওয়াসিম রিটায়ার্ড, আকরাম আমি বলে বলছি দিয়েছে। এখনকার প্লেইং ইলেভেনে। মানে ইন্ডিয়া আর পাকিস্তানে হ্যাঁ, কাকে কোনটা লাগে? আগে কোনটা লাগে? বা কাকে কোনটা আহ লাগে, কম্প্যারিজনের তো কোনো ব্যাপারই নেই, এখানে কম্প্যারিজন করতে বলছি না। বাট একটা মানে এর একটা ঝলকি দেখা যায়, বা হ্যাঁ এরকম করে খেলতে চায়, বা এর খেলাটা এরকম ভাবে রাখতে চায়, তুই সেরকম। বল দেখি, আমাদের তুই কত চিনিস। হার্দিক পান্ডিয়া জিত, এই তো। হ্যাঁ, হ্যাঁ, এই চুলের হ্যাঁ, এটা স্টাইল। ঠিক। আহ, জি হচ্ছে হার্দিক পান্ডিয়া। আহ, তাহলে আমার রোহিত শর্মার সাথে ঝামেলা, রোহিত শর্মাকে কলে রোহিত নেই না শর্মা মানে শুভঙ্কর জিতেনের আমাদের, ডিভোর্স হবে, কি? শুভঙ্কর রোহিত শর্মা। জিতেনের ডিভোর্স হবে আমার মনে হয় তো। গজা হলো আমাদের বুমরা, এই হ্যাঁ, এবং ঠিক ঠিক। এবং গজার না এখন 2019-এর, সরি, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সময় চলছে, সেটা কেটে যাবে আমরা সবাই আশা করছি। এটা নোবল হয়ে হ্যাঁ, যাচ্ছে, কিন্তু সেটা খুব কালকে তাড়াতাড়ি কালকে কাটবে, এবং 2023-এর ওয়ার্ল্ড কাপের মতো গজা মানে দেবব্রত আমাদেরকে কাপ জেতাবে, তাই তো? কালকে 7 AM সবাই চলে আসবি। হ্যাঁ। আচ্ছা, এটা 7টা। তো রইলো আমাদের পডকাস্ট, আর তোমরা যদি আমাদের খেলা দেখতেও ইচ্ছুক থাকো, তাহলে আমরা নিজেদের চ্যানেলে খেলাও মানে খেলারও কিছু ক্লিপিংস দেবো, এবং আর পরবর্তীকালে না তো তোমাদের যদি, টিকিট ফ্রি আছে, ফ্রি এন্ট্রি, হ্যাঁ, দেশবন্ধু পার্কে এসে দেখতে পারো আমাদের খেলা। লাইভ লাইভ ম্যাচ দেখতে চাইলে চলে লাইভ আসো। লাইভ এক্সপিরিয়েন্স, ম্যাচ, লাইভ আছে। একদম। অনলি 18 to 24 আর অ্যালাউড, মানে এজ গ্রুপ বলছি। তারপরে অ্যালাউড নেই। যাই হোক, জাস্ট জোকস অ্যাপার্ট। যাই হোক, বাপ্পাকে কি লাগে? বাপ্পাকে বাপ্পার চেয়ে কালকে কি আছে, অ্যালান গফ তো নেই আম্পায়ারে। বাপ্পা হলো জেসন হোল্ডার। বাপ্পা জিসান হোল্ডার, হ্যাঁ, ঠিক ঠিক। বলও ভালো করছে আজকাল, আর ব্যাটও কিন্তু ভালো চালাচ্ছে। ফিল্ডিংও ভালো তো। ইন্ডিয়া হ্যাঁ, পাকিস্তানের মধ্যে নেই, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কাউকে পেলাম, কিন্তু বাপ্পা জেসন হল, বাপ্পা ফিল্ডিং খুব ভালো করে আমাদের টিমে, হ্যাঁ। যা দৌড়ে ক্যাচ ধরেছিল আমার বোলিং এ, সুন্দর। আচ্ছা, ইন্ডিয়ান যদি কোনো হতে হয় ইন্ডিয়ান টিমের, ওটার তাহলে ব্যাটসম্যান বাপ্পা কিন্তু হবে। সায়ামি ছিল, কি? ওর যে ক্যাচটা ধরেছিলাম ব্যাটসম্যান সায়ামি ছিল। না, উপায়ন ছিল। বাপ্পা হলো না না, বাপ্পা হলো আচ্ছা, অক্ষর টেন পটেল। ছিল মিনিটস না। লেফট দেখাচ্ছে। আচ্ছা, টেন টেন মিনিটস এখন, লেফট দেখাচ্ছে। এখন 4। 4 মিনিটস 10 আছে, আগে ছিল। আচ্ছা। 10 হয়ে গেছে, ও, 10 10 আবার ছিল কালকে আগে। আসবে। আচ্ছা মানে আচ্ছা। এটাই দেখ কি আচ্ছা, সুন্দর, আমরা আমরা কি, এতক্ষণ কথা বললাম, সময় বুঝতেই পারলাম হ্যাঁ, না। রাইট, কেটে গেল। আমরা আবার আসবো, সেটাই। এরকম ডিবেট করব বা ডিসকাশন করবো অবশ্যই, এরকম। এটা তো ডিবেট ছিল না, এটা আমরা সবাই হ্যাঁ, একই ডিবেট না। রকম ভাবে কথা বললাম। কিন্তু হ্যাঁ, ওপেন ডিবেট তো ডিসকাশন। আমাদের করতে হবে, কালকের খেলার পর আমরা ডিবেটে বসবো নিশ্চয়ই। কালকে আবার আমরা আসছি সেম সময়, সেম জায়গায়, ডিবেট করতে। স্টে টিউন। আশা করি একটা খুশি মুডে আসবো ইন্ডিয়া ডিবেট জিতলে করতে। আসবো, ইন্ডিয়া না জিতলে আসছি না আমি। ইন্ডিয়া ইন্ডিয়া না জিতলে তো আরো লোক বেশি আমাকে আসবে। দেখাবো না ইন্ডিয়া না জিতলে, কি? ইন্ডিয়া না জিতলে অন্য আমরা ফেস কেউ নিয়ে আসতে হবে, দেখাবো একটুখানি না। ভালো করে হ্যাঁ, ক্রিটিসাইজ অন্য করবো ফেস কালকে। লাগাবো এখানে। ইন্ডিয়া না জিতলে, না সেটা হ্যাঁ বল বল গজা বল।
বলছি যে মানে খুব বেশি ক্রিটিসাইজ করার দরকার নেই, তবে হ্যাঁ ভুল ত্রুটিগুলো তুলে তুলে ধরা যেতে পারে, আমরা যদি আমাদের বুদ্ধি আমাদের দিয়ে যেটুকু বুঝতে পারি। আমাদের কাদামনে একটুও সাদা নেই, আমরা সবাই বাচ্চা বাচ্চা ছেলে। আমরা হারবো কালকে আবার, ইন্ডিয়া যদি হেরে যায়। আশা করছি হারবে না, জিতবে। এই হাসিটা আবার ভালো করে 32 পারি বার করতে পারবো। আর একদম। কি। কিন্তু তোমরা যদি শুধু এতটা দেখে থাকো, আমাদের খুব ভালো লাগলো, এবং আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তোমরা নিজেদের এক্সপিরিয়েন্সটা বা তোমাদের কিছু পয়েন্ট থাকলে সেটাও আমাদেরকে জানিও, যে তোমরা কি কি আরো পয়েন্টস আছে তোমাদের। যেমন আমরা জিজ্ঞেস করছিলাম যে কার কোনটা সবচেয়ে বেশি মেমোরেবল ম্যাচ চ্যাম্পিয়নশিপ, তোমাদের কোনটা সেটা তোমরা বলতে পারো। বা তোমাদের কোনো পার্টিকুলার রাইভেলরি যদি হয়ে থাকে কোনো পার্টিকুলার ম্যাচে, বা কোনো পার্টিকুলার, যেরকম ইন্ডিয়া পাকিস্তান আছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ড আছে, সেগুলো তো আছেই। তাছাড়া যদি কিছু তোমাদের মনে হয় তো সেটাও তোমরা বলতে পারো। আর যেটা করতে কোনো টাকা পয়সা লাগে না, একদম ফ্রি অফ কস্ট, সেটা হলো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে টিপতে, বেল আইকনটাতে টিপতে, আর লাইক শেয়ার কমেন্ট করতে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই প্রচেষ্টা এবং আমাদের এই পডকাস্ট, যেটা পডকাস্ট হচ্ছে না এখনো, কিন্তু হবে, আমরা সবাই এক জায়গায় হব এবং এক জায়গায় হয়ে সবাই কথা আমরা বলবো। শিখছি এখনো। We are in the learning stage and the learning curve is going up and up slowly but steadily. We will be there. And আমরা এটাই চাই যে তোমরা পাশে থাকো, তোমরা দেখতে থাকো আমাদের এই চ্যানেল, সাপোর্ট করো, এবং ব্যাস, দ্যাটস ইট। তোদের যদি কিছু বলার থাকে বল, and then we will wrap it একদম up. কমেন্টে কমেন্টে জানিও যে আর কোন কোন বিষয়ে আমরা যেমন ওপেন ডিসকাশন হ্যাঁ, করতে পারি বা ডিবেট করতে পারি। আর আমাদের অলওয়েজ এটা ওয়েলকাম। একটা আমাদের ওপেন টিমে ফোরাম। এভরি এভরি গ্রুপের এক্সপার্ট রয়েছে, যা সাবজেক্ট বলবে এক্সপার্ট চলে আসবে ডিসকাশন করতে। হুম। এখনো তো এক্সপার্টরা আসেনি, আমরা তো ন্যূনতম হ্যাঁ, ব্যক্তি, আমরা রাইট। এসেছি। আমরা তো এক্সপার্টরা খুবই, তো হ্যাঁ। লুকিয়ে আছে। যাই হোক, সেই নিয়ে নাই কথা বললাম। বল ভাই। বেশ। চলো বাপ্পা, তাহলে এন্ড করি। তোর কিছু বলার আছে? তুই তো হাসছিলি অতক্ষণ ধরে, কিছু বলার নেই? না, আমার কিছু বলার নেই। বাপ্পা খুব আনন্দ মজা। পেয়েছে। টাটা, ঠিক সবাইকে আছে, টাটা, চলো, দেখা কালকে যাক। কথা চলো, আশা হবে। করি কালকে একদম। আমরা আবার হাসি খুশি মুখে চলে আসতে পারবো এখানে, যাতে ইন্ডিয়া জেতে। আশা তোমরাও করি প্রে করো, কালকে আমরাও আমরা প্রে করছি। জিতবো, এবং আমরা কয়েকটা এক্সপার্টদেরকেও আমাদের এই পডকাস্টে আনতে পারবো। একদম। যারা আজকে যাই হোক, আসেনি হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে আমরা কালকে আনার চেষ্টা করবো। আবার তাদের ওকে। কথা শোনা গেলেই হলো। যাই হোক, ঠিক আছে, চলো টাটা, কালকে আবার দেখা হচ্ছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ওকে। সাপোর্টিং ফাইটার্স ইউনাইটেড। থ্যাংক ইউ, বাই বাই সাইনিং বাই। অফ। বাই।